ওখানে? কে? প্রেত কাহিনী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 20 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনা পাঠিয়েছেন অদিতি দাস। আজকে ঠিক কীরকম ঘটনা শোনাতে চলেছি সেটা আশা করি ঘটনার টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, আজকের দার্জিলিংয়ের হোটেলে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি। ঘটনাটি ঘটেছে 2021 সালে অদিতি দাস সহ তার ফ্রেন্ড এবং ভাই বোনদের সঙ্গে। তাদের সঙ্গে ঠিক কীরকম ঘটনা ঘটেছে সেটা আজকের ঘটনাটি শুনলেই বুঝতে পারবে। এবং এই দার্জিলিংয়ে ঘটে যাওয়া আগেও একটা ঘটনা আমাদের প্রেতকাহিনী পরিবারের সঙ্গে আমরা শেয়ার করেছি, সেটা আমাদের 7 নম্বর এপিসোডে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কিন্তু আজকের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটা বেশ ভয়ানক, শরীর শিউরে ওঠার মতো একটি ঘটনা। তো এখানে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। অদিতি দাস ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম অদিতি দাস। আমি আজকের আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে 2021 সালে। তখন আমি যেখানে জব করতাম সেখানকার দুজন ফ্রেন্ড প্লাস আমার ভাই এবং তার কিছু ফ্রেন্ড মিলে দার্জিলিং যাওয়ার প্ল্যান করি এবং আমরা একটা গাড়ি ভাড়া করে গেছিলাম। আমরা আগের দিন সন্ধে নাগাদ বেরিয়ে পড়ি এবং দার্জিলিংয়ে পৌঁছাই পরের দিন সন্ধে 7টা কি 8টা নাগাদ। এবার এমন টাইমে আমরা ওখানে পৌঁছেছি, সেই টাইমে প্রায় সকল হোটেলগুলোই বুক হয়ে যায়। মানে আমাদের বাজেটের মধ্যে যেই সব হোটেলগুলো সব প্রায় বুক হয়ে যায়। অনেকটা ঘোরাফেরার পর যদিও একটা হোটেল পেলাম, সেখানে আমাদের আবার একটা সমস্যা। একটা রুম ছিল গ্রাউন্ড ফ্লোরে এবং আর একটা রুম ছিল টপ ফ্লোরে। যিনি আমাদের রুম দেখাচ্ছিলেন তিনাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের তো এইরকম থাকতে একটু অসুবিধা হবে, কারণ আমরা একটা রুমে সব মেয়েরা এবং আর একটা রুমে সব ছেলেরা থাকবো। তো আমাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় তো ওদেরকে হুট করে ডাকতে পারবো না, তাই আমাদের রুমটা যদি একটু পাশাপাশি হতো তো ভালো হতো আর কি। ওনাকে একটু রিকোয়েস্ট করার পর উনি বললেন যে দেখুন ম্যাডাম, এইরকম তো হবে না, কারণ সকলেই প্রায় নিজেদের রুমে জিনিস গুছিয়ে নিয়েছে, তো কেই বা এখন রুম ছাড়বে বলুন। তারপর আরও একটু রিকোয়েস্ট করার পর বললেন যে ঠিক আছে, আমি দেখছি কিছু করা যায় নাকি। বলে উনি বেশ কিছুক্ষণ এদিক ওদিক টুকটাক দেখে আমাদের নিচের তলায় একটা রুম ফাঁকা করতে পেরেছে। তারপর আমরা বেশি জোরাজুরি না করে ওটাকেই নিয়ে নিলাম এবং আমরা মেয়েরা ওই টপ ফ্লোরের রুমটা বাঁচলাম, কারণ ওই ছাদ থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। মানে একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল, তাই আমরা সকল মিলেই ওটাই নেব ঠিক করলাম এবং আমার ভাইদেরকে নিচের রুমটা দিয়ে দিলাম। ওরা যে যার মতো নিচে জিনিসপত্র রেখে আমাদের রুমেই আড্ডা মারতে চলে আসে এবং টুকটাক গল্প করতে করতে খাওয়ার সময় হয়ে যায়। আমরা সবাই চলে যাই নিচে খাওয়ার জন্য এবং খেয়ে এসে ওরাও আমাদের সঙ্গেই চলে এসেছিল যে ওপরের রুমেই আমরা সকলে একটু বসে হাসি ঠাট্টা করবো এবং ঘুমানোর সময় ভাইয়েরা সবাই নিচে চলে আসবে। তাই ওরা আমাদের সঙ্গে আমাদের রুমে ওপরে চলে গেল। আমরা কিছুক্ষণ গল্প করতে না করতে দেখলাম কারেন্টটা চলে গেল। আমরা ভেবেছিলাম যে জাস্ট নর্মালি কারেন্টটা গেছে, এক্ষুনি আবার কারেন্টটা চলে আসবে, কিন্তু আমরা জানতাম না ওই হোটেলের একটা সিস্টেম করা আছে যে রাত্রি 10টা 10:30টার পর ওখানকার একটা মেন সুইচ থাকে, সেই সুইচটাকে অফ করে দিলে রুমের পুরো
কারেন্টটাই চলে যায়। কারণ যেহেতু ওখানে শীতের সময় পাখা চলবে না, আর পাহাড়ের ওপরে তো তাই বিদ্যুতের অনেক সমস্যা হয়। তাই প্রায় ওখানের আশেপাশের হোটেলগুলোতেও এইরকম সেম সিস্টেমই করা আছে। সেটা আমরা সকলে পরে জেনেছি। এবার ওই দিন আমরা জানতাম না জিনিসটা। আমরা ভেবেছিলাম যে যেরকম নর্মালি কারেন্ট যায় সেরকম গেছে হয়তো, কিছুক্ষণ পর আবার চলে আসবে। আমরা তাই নিজেদের মতো গল্পগুজব চালিয়ে যাচ্ছি। দেখলাম আমাদের রুমের বাইরেই প্রায় যে কেউ এসে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে বা যে যার মতো ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি রুমের বাইরে যে পাহাড়ের দৃশ্যটা ছিল সেটাই ছিল অপরূপ সুন্দর। তাই প্রায় অনেকেই ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সৌন্দর্যের মজা নিচ্ছিল। তাই আমরাও বেরিয়েছিলাম ওইখানে। যে যার মতো আমরা নিজেদের মতো কাজ করছিলাম, কেউ ফোনে কথা বলছে, কেউ গেম খেলছে, এরকম চলছে। কিন্তু তৃষা ওই ছাদের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তৃষা বলতে আজকে যার ঘটনাটি আমি শোনাচ্ছি, যার সঙ্গে এইরকম ঘটনাটি ঘটেছে, তার নাম হলো তৃষা। তৃষা ওইখানে চুপচাপ এক মনে দাঁড়িয়ে আছে। আমরা ওই জিনিসটাতে অতটা গুরুত্ব দিইনি। ওইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন দেখলাম যে কারেন্ট আসেনি, তখন আমরা যে যার মতো রুমের মধ্যে চলে এলাম। এসে আমরা নিজেদের মতো গল্প গুজব শুরু করলাম। কিন্তু তৃষা তখনও ওই ছাদের মধ্যেই ছিল। আমরা ওকে ডাকিও নি। আমরা ভেবেছিলাম ওর হয়তো ওখানে থাকতে ভালো লাগছে তাই ও দাঁড়িয়ে আছে। জিনিসটাতে আমরা তখন অতটা গুরুত্ব দিইনি। এবার আমরা সাধারণভাবেই গল্পগুজব করতে করতে হঠাৎ আমার ভাইয়ের মাথায় এলো যে এই রকম সিচুয়েশানে ভূতের গল্প করলে কেমন হয় বলতো। আমরাও তখন ওই রকম সিচুয়েশানে বেশ এক্সাইটেড ছিলাম। তাই আমরাও বললাম, বেশ চল, কার জীবনে কীরকম ভৌতিক এক্সপিরিয়েন্স আছে সব আজকে শেয়ার কর। আমাদের রুমটা বেশ বড় ছিল। রুমটার মধ্যে দুটো খাট ছিল এবং নিচে বেশ অনেকটাই জায়গা ছিল। আমি এবং আমার একজন ফ্রেন্ড এবং আমার ভাই নিচে একটা মাদুর পেতে বসে আছি এবং আর একটা খাটে আমার ভাইয়ের 3জন বন্ধু বসে আছে, আর তৃষা বাইরে দাঁড়িয়ে আছে। এইরকম বসেই গল্প গুজব শুরু করলাম। যে যার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স সকলের সঙ্গে শেয়ার করছে। এবং এই সব গল্প শুরু হতে না হতেই দেখলাম তৃষা এসে পৌঁছলো। ছাদ থেকে রুমের মধ্যে এসেই বলছে যে, অদিতি, আমার না বেশ ঘুম পাচ্ছে, তাই আমি না ঘুমিয়ে যাচ্ছি। আবার কাল সকালেও বেশ ট্রাভেল করতে হবে, তাই আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি বললাম যে ঠিক আছে, ঘুমিয়ে যা, ওই বিছানাটা তো ফাঁকাই পড়ে আছে, ওইখানে গিয়ে ঘুমিয়ে যা। আর ওই বিছানাটা সেই ছাদের দিকে যে জানালাটা আছে সেই জানালার পাশেই আছে। ও গিয়ে নর্মালি শুয়ে পড়লো বিছানাটাতে, আর আমরা আবার নর্মালি যে যার মতো গল্প শুরু করে দিলাম। ও দেখলাম ওই দিকে ঘুরে ঘুমিয়ে আছে। এবার তখন আমার ভাইয়ের একটা বন্ধু একটা ভৌতিক ঘটনা শোনাতে লাগলো। সে বলছে যে, জানো দিদি, আমি যখন চিত হয়ে শুই না, তখন আমি একই ভূতের স্বপ্ন বারবার দেখি একটা মেয়ে উল্টো পায়ে সিঁড়ি থেকে উঠে আসছে আমার রুমের দিকে। আর ওই ঘটনাটি আমি চিত হয়ে শুলেই দেখতে পাই। আমি তখন নড়ার চেষ্টা করলেও আমি নড়তে পারি না, আমি কিছু চিৎকার করার চেষ্টা করলে আমি তখন চিৎকার করতে পারি না। তাই আমি সবসময় পা বালিশ নিয়েই শুই। আর এই কথাটা শুনে হঠাৎ তৃষা জোর করে বলে উঠল, পেতনি নাকি, বলে একটা অট্ট হাসি হাসলো। মানে সেই হাসিটা আজ পর্যন্ত আমরা ভুলতে পারিনি। এবং ওই আওয়াজটা শুনে আমরা যে যার মতো চুপ হয়ে বসে গেছি। আমি তখন তৃষাকে বললাম, এতে হাসার কি হলো, তুই এইরকমভাবে হাসছিস কেন? তখন ও বলে উঠল যে হাসি পাচ্ছে তাই আমি হাসছি। এবং লিটারেলি ও যখন এই কথাগুলো বলছিল ওর ভয়েস বেশ ভারী হয়ে গেছিল। মানে আমরা সেটা সকলেই প্রায় বুঝতে পারছিলাম। হঠাৎ ও দেখি আমার আর একটা ফ্রেন্ডকে ডাকতে লাগলো। বলছে, এই ভূমি, একটু এদিকে আয়। ভূমি বলতে আমার আর একটা ফ্রেন্ডের নাম ভূমি, ও তাকে ওই রকমভাবে ডাকছে, ভূমি একটু এদিকে আয়। আমি তখন ভালো মতো এই জিনিসটা টের পেয়েছিলাম। আমি তাই বলে উঠলাম যে না ভূমি, ওদিকে যাস না। আর তৃষাকে বলছি যে তোর দরকার, তুই উঠে আয়, তাকে ডাকছিস কেন? কথাটা শুনে সে আরও জোর গলায় বলতে লাগলো, ভূমি একটু এদিকে আয় না। আর ভূমির রাশ বেশ হালকা ছিল এবং ভূমির মাথার চুল
বেশ লম্বা ছিল। এবং এই সবের মধ্যে একটা জিনিস আমি ছেড়ে গেছি যে ও যখন ওই ছাদে দাঁড়িয়েছিল তখন ওর চুলগুলো পুরো খোলা অবস্থায় ছিল। আর আমি যতদূর শুনেছি যে সন্ধ্যের পর যারা এরকম চুল খোলা অবস্থায় বাইরে ঘোরাফেরা করে তাদের দিকেই অশরীরী আত্মা বা ভূত যাই কিছু বলি তাদের দিকেই বেশি অ্যাট্রাকটিভ হয়। এবার ওকে তৃষা তখন ডাকছিল, কিন্তু আমি যেতে দিইনি। এবং তখন আমাদের রুমে কারেন্ট ছিল না, একজনকার ফোন শুধু ফ্ল্যাশটা অন করে উল্টো করে রেখে দিয়েছিলাম, তাই ততটা বোঝা যাচ্ছিল না। হঠাৎ দেখি তৃষা আমাদের দিকে ঘুরল এবং জিনিসটা আমরা দেখলাম যে তৃষার চোখ তখন বন্ধ হয়েছিল, মানে ও তখন কিছুই দেখতে পাচ্ছিল না, ও ঘুমোচ্ছিল, কিন্তু তাও ওই কথাগুলো বলছে। মানে ওই জিনিসটা দেখে তখন আমরা ঠিক কি করব ভেবে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আমি বলে উঠলাম, তৃষা, এই তৃষা বলে ওকে ডাকার চেষ্টা করলাম। দেখলাম ও একটু নর্মাল হয়ে গেল। এবং ওই সব জিনিসের পর আমার ভাইয়েরাও নিচের রুমে ঘুমোতে যায়নি। সেই দিন কোনো রকম রাতটা কেটে গেছিল। আমরা ভেবেছিলাম হয়তো ওখানেই সব কিছু শেষ, এরপর থেকে হয়তো আর ওই রকম কিছু হবে না। কিন্তু আমরা একদমই ভুল ছিলাম। একটু সকাল হতেই আমরা সকলেই একটু বাইরের দিকে বেরোলাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। কিন্তু তখন তৃষা আমাদের সঙ্গে যেতে চাইছিল না। ও আমাদেরকে বলল যে তোরা যা, আমার বেশ টায়ার্ড লাগছে, আমি একটু এখানেই বসবো। আমরা ওকে বেশি জোর করিনি, আমরা সকলেই নিচে চলে গেলাম। এবং তখন আমার ভাইয়ের একটা বন্ধুর মনে পড়লো যে সে তার ফোনটা সেই উপরের রুমেই ফেলে এসছে, আর তাই সে আমাদের দাঁড়াতে বলে তার নিজের ফোনটা সে আনতে গেল উপরে। সে তখন সবে উপরে যাচ্ছে, 3 তলাটা পেরিয়ে এবার ছাদের দিকে যাবে, তখনই সে একটা আওয়াজ শুনতে পেল যে কে রে, রুদ্র আসছিস? মানে আমার ভাইয়ের যেই বন্ধুটা ফোন আনতে গেছিল তার নাম রুদ্র। মানে সে রুমের ভিতর থেকে চিৎকার করে বলছে যে কে রে, রুদ্র আসছিস? মানে জিনিসটা তার জানারই কথা নয়, কিন্তু তাও সে সেই রুমের ভিতর থেকে চিৎকার করে বলছে। জিনিসটা শুনে সে আর রুমে ঢোকার মতো সাহসই পেল না। সে ধীরপিট করে নিচে এসে আমাদেরকে কথাটা বলতে লাগলো। কথাটা শুনে আমার ভাইও ছিল নাছোড়বান্দা, সে এইসব কথার কিছু তুয়াক্কা না করে এবার সে তার ফোনটা আনতে উপরে চলে গেল। আমার ভাইয়ের নাম ছিল অরিত্র। এবার আমার ভাই ধীরপিট করে রুমটার দিকে যেতে লাগলো এবং সেম ওই 3 তলা সিঁড়ি পার হয়ে উপরে আমাদের রুমটাতে যাবে, সেই একই রকমভাবেই চিৎকার করে বলে উঠল, কে রে, অরিত্র আসছিস? সে সেইখানেই কথাটা শুনে থ মেরে দাঁড়িয়ে গেল। তার আগে যে সে পা বাড়াবে তার সেই সাহসটুকুই হচ্ছিল না। কি করে হতে পারে এইরকম জিনিস? এবং সে যে কথাগুলো বলছিল বেশ ভারী গলায় বলছিল। জিনিসটা শুনে আমার ভাইও সেখান থেকে ধীরবির করে নিচে এসে আমাদের বলতে লাগলো যে দিদি, সত্যিই জানিস তো সে আমার নাম ধরে ডাকছে। আমি তখন তাদেরকে বললাম যে দেখ, যা হচ্ছে হতে দে, ও তো আমাদের কোনো ক্ষতি করেনি, তাই বেশি ঘাটাস না ওকে, ও যা করছে, ও যেটা করতে চাইছে ওকে করতে দে বলে আমরা যে যার মতো একটু ঘুরতে চলে গেলাম বাইরের দিকে। আর আমরা প্রায় 1-1.5 ঘন্টা পর এসে দেখলাম যে ও সেই রুমটার এক কোণে বসে আছে এবং বসে বসে যেন আনমনা হয়ে কিছু একটা ভাবছে। ওর তখন যে ফেসটা ছিল দেখলেই ভয় লেগে যাবে, এইরকম একটা ফেস করে ও একা একা ওই রুমটার মধ্যে বসে আছে। আমরা সকলে মিলে ওকে গিয়ে বললাম, কিরে তৃষা, খাবি না? চল, এই যে তোর জন্য অনেক কিছু খাবার এনেছি, খা। আর এইসব জিনিসগুলো কিনলাম, কীরকম লাগছে দেখে বলতো। আমরা ইচ্ছে করেই এইসব জিনিসগুলো ওকে বলার চেষ্টা করছিলাম, ওর রিয়েকশানগুলো দেখছিলাম আমরা। ও আমাদের এই সব কথায় কোনো কানই দেয়নি, কিন্তু আমরা যেসব খাবারগুলো এনেছিলাম ও সেই খাবারগুলো নিয়ে একা একা খেতে শুরু করে দিল। এবং ওর যে খাওয়া একটা অন্যরকম, মানে ওই জিনিসটা না দেখলে বুঝতে পারবে না। আমরা ওকে ওর মতো ছেড়ে দিয়ে যে যা নিজেদের মতো টুকটাক গল্প করতে লাগলাম। এরকম করতে করতে দুপুরের খাওয়ার সময় চলে এলো এবং ওখানে খেয়েটে আমরা দুপুরে ওখান থেকে বেরোনোর কথা ছিল। আমরা এসে অন্য জায়গায় আবার থাকার কথা ছিল এবং আমরা সেই রকমভাবেই ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আসি। আমরা বেরোনোর সময় হোটেলটির নিচে এসে
তৃষার জন্যে সকলেই ওয়েট করতে থাকি, কিন্তু তৃষা বেশ আস্তে আস্তে বেরোচ্ছিল এবং সেই হোটেলটার বাইরে 2-3টে কুকুর বাঁধা ছিল। কিছুক্ষণের মধ্যে দেখলাম তৃষা তার ব্যাগপত্র গুছিয়ে নিচে এলো এবং তৃষা নিচে আসতেই দেখলাম কুকুরগুলো ওর দিকে দেখে জোরে জোরে ডাকতে লাগলো। তখন আমার ভাই আমাকে আস্তে আস্তে বলতে লাগলো যে, দেখেছো দিদি, তৃষা দিয়ে আসতেই কুকুরগুলো কীরকম জোরে জোরে চিৎকার করছে। আমরা তখন ওই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিইনি, আমরা সকলে জিনিসগুলো জেনেও না জানার ভান করছিলাম। ওর সামনে আমরা জিনিসগুলোকে বেশি তুলে ধরিনি এবং আমাদের গাড়ি আসতেই আমরা সকলেই গাড়িতে উঠে গেলাম। আমরা ভেবেছিলাম যে ওই হোটেলেই হয়তো এই রকম ভৌতিক জিনিসগুলো সব শেষ হয়ে গেল, কিন্তু আমরা তখনও ভুল ছিলাম। দেখলাম তৃষা যেন একটা আনমনা হয়েই বসে আছে, সে তার নিজের মতো আছে। এবং তখন আমার ভাইরা একটু ইয়ার্কি করে বলতে লাগলো, দেখ দিদি, সব সেখানেই শেষ হয়ে গেছে তো, না আমাদের সঙ্গে সঙ্গেই আসছে, তৃষা দিকে একটু জিজ্ঞাসা করতো। এইরকম কথাটা শুনে তখন তৃষা বলে উঠল, হ্যাঁ আমাদের গাড়ির ওপরে করেই তো সে আসছে। আর ওই কথাটা শুনে গাড়িতে যতজন ছিলাম সবাই চুপ, সবাই হতবাম হয়ে বসে আছি, কারোর মুখে আর কোনো কথা নেই। এবং ওখান থেকে আমরা মালদায় আসি। মালদায় এসে সেখানে একটা হোটেলে রাত কাটাই এবং ওখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 1 দিন লেগে গেছিল। এবং বাড়িতে এসেই আমি ওই তৃষার মাকে ফোন করে সব জিনিসটা জানাই যে আমাদের সঙ্গে সেখানে এরকম জিনিস ঘটেছে, তো আপনি পারলে একটু এখানের ওঝাতান্ত্রিককে একটু দেখিয়ে নেবেন। কিন্তু তৃষার মা এই জিনিসগুলোকে বিশ্বাস করছিল না। এইরকম করে প্রায় 2 দিন কেটে যায় এবং আমি তৃষাকে অফিসে যখন দেখলাম যে ওর মুখটা যেন বেশ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁটগুলো যেন সাদা হয়ে গেছে। আসলে এই সকল জিনিস তখনই হয় যখন আপনার শরীরে কোনো আত্মা বা কোনো নেগেটিভ এনার্জির বশ থাকে। তখন তৃষা যেন অফিসের মধ্যে একটা আনমনা অবস্থাতে থাকতো। তৃষার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল, ঠোঁটগুলো একেবারে সাদা হয়ে গেছিল। এই সকল জিনিস দেখার পর আমি আবারও তৃষার মাকে একটু জোর করি যে কাকিমা, আপনি একটু ওঝাতান্ত্রিককে দেখিয়ে নিন, আমার মনে হয় যেন তৃষার মধ্যে এখনও ওই সকল জিনিসগুলো রয়ে গেছে। এবং আমার জোরাজুরি করাতে পরের দিন তৃষার মা বাবা তৃষাকে নিয়ে একটা ওঝার কাছে গেল এবং সেখানে সেই ওঝা বললেন যে সত্যি তৃষার মধ্যে এখনও সেই আত্মা রয়েছে, তৃষাকে সেই আত্মা তার বশে করে রেখেছে। সে তান্ত্রিকটা তার মতো সব কাজগুলো করে তৃষার মা বাবাকে বলল যে আজকে ওকে বাড়ি নিয়ে যাও এবং আজকে রাতে আপনাদের বাড়িতে জোর শব্দ হতে পারে বা কোনো কিছু অস্বাভাবিক জিনিস তোমরা দেখতে পারো, কিন্তু তোমরা ভয় পাবে না বলে সেই ওঝাটা তাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে তারা সাধারণভাবে খেয়ে রাতে ঘুমোয়। সেই দিন তারা একটাই রুমে ঘুমিয়েছিল। তৃষার ভাই বেশ ছোট, 11 কি 12 বছর বয়স হবে। সেদিন তৃষা এবং তৃষার ভাই বিছানার উপরে ঘুমালো এবং তার মা বাবা বিছানার নিচেই মাদুর দিয়ে একটা বিছানা করে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছুক্ষণ পরই তৃষার ভাই চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল আর বলতে লাগলো যে মামা, ওই আলমারির উপরে কেউ বসে আছে এরকম গুড়ি চুড়ি হয়ে। ও জিনিসটা দেখে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিল যে প্রায় 15 থেকে 20 মিনিট ওই একটাই জিনিস বিড়বিড় করে বলতে লাগলো, মামা দেখো, ওই আলমারির উপরে না কেউ গুড়ি সুড়ি মেরে বসে আছে, কিরকম একটা ভয়ানক দেখতে, এরকম বলে চিৎকার করতে লাগলো প্রায় 15-20 মিনিট। তৃষার মা বাবা তৃষার ভাইকে বুঝিয়ে ঘুম করানোর চেষ্টা করতে লাগলো, বলল যে আরে ওইসব কিছুই না, তোর মনের ভুল, ঘুমিয়ে পড়, কিছুই হয়নি বলে সবাই ঘুমিয়ে পড়লো এবং তৃষার ভাইও আবার শুয়ে পড়ল। এবার সকলে ঘুমোলেও কিন্তু তৃষার ভাইয়ের ঘুম আসছিল না। সে বিছানার মধ্যে এদিক ওদিক ছটপট করতে লাগলো আর বারবার তার রুমে থাকা সেই আলমারিটার উপরে দেখতে লাগলো। হঠাৎ দেখলো সে সেই একই রকম জিনিস আবার দেখতে পাচ্ছে এবং এইবার সে দেখলো তার মুখের দিকে সে একটা ব্যাগ ছুঁড়ে মারল।
সে ওই জিনিসটা দেখেই আবার বিছানা থেকে উঠে চিৎকার করতে লাগলো, কিন্তু ততক্ষণে আর সেখানে কেউই ছিল না। অতক্ষণ সবাই ভাবছিল যে তার ভাই হয়তো মনের ভুলে এই রকম কথা বলছে বা মনের ভুলে এইরকম বিড়বিড় করছে, কিন্তু না, সে যে দেখেছিল তার মুখের দিকে একটা ব্যাগ ছুঁড়ে মেরেছে, সেই ব্যাগটা তার বিছানার পায়ের দিকে পড়ে আছে। এবারে সকলেই বিশ্বাস করে নিয়েছিল যে সত্যি ও ওই জিনিসটাকে দেখতে পাচ্ছিল, এবং সেই ওঝাটা যে বলে দিয়েছিল যে রাতে কিছু অস্বাভাবিক হলে ভয় পাওয়ার দরকার নেই, তাই তারা সেদিন আর বেশি ভয় পায়নি। এবং ওই ঘটনার পর থেকে তৃষা আবার স্বাভাবিক হয়ে যায়, আবার সে আগের মতো হাসি খুশি থাকতে শুরু করে। এবং পরে আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা কথা জানতে পারি। তৃষা যখন সেই দার্জিলিংয়ের হোটেলে ছিল এবং সেই দার্জিলিংয়ের হোটেলের ছাদ থেকে যখন রুমে এসে সেই বিছানাটার মধ্যে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল, তখন নাকি আমার ভাইয়ের বন্ধুরা সবাই দেখেছে যে তৃষা ওই জানালাটার পর্দা তুলে এক দৃষ্টে বাইরে কারোর দিকে তাকিয়েছিল। আর তারপরেই ওই সকল জিনিসগুলো ঘটা শুরু হয়েছে। এই রকম ঘটনার পর আমরা বেশ ভয় পেয়ে গেছিলাম, কারণ এই রকম ঘটনা আমাদের লাইফে এরকম প্রথম ঘটেছে। যাই হোক, আজকের ঘটনা এতটুকুই। আমি প্রেত কাহিনীর প্রায় সকল এপিসোডগুলি শুনেছি, বেশ ভালো লাগে ঘটনাগুলি আপনার ভয়েসে, তাই আজকে আমিও আমার লাইফের একটি ভৌতিক ঘটনা শেয়ার করলাম। অনেক ধন্যবাদ অদিতি দাসকে এত সুন্দর, এত ভয়ানক একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং তাদের সঙ্গে শেয়ার করে দাও যারা এই রকম ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে। এবং ঘটনা থেকে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার আগে এইরকম ঘটনাগুলি তোমাদের কাছে পৌঁছে যায়, কারণ এইরকম ঘটনা আমাদের চ্যানেলে আসতে থাকে। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো সকলকে বাই।